শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখলে তুমি পুরো কবিতা সব প্রশ্ন নিজে লিখতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, দেখো তাহলে। আজকে আমি কিংবদন্তির কথা বলছি, যেটা লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যা এবং এই কবিতাটির যে মূল ভাব, অর্থাৎ আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি দ্বারা কি বোঝানো হয়েছে, সেটাই থাকছে আজকের ক্লাসে। শুরুতেই আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল ভাবটি জেনে নিব। আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি যেন আমাদের বাঙালি জাতির সংগ্রামের গল্প। তাহলে এটা আমাদের বাঙালি জাতির একটি সংগ্রামের গল্প অলরেডি কিন্তু আমরা জানা শুরু করে দিছি। কবি তার পূর্বপুরুষদের জীবনের গল্প বলেছেন, যারা মাটির সঙ্গে মিশেছিল, যাদের রক্ত জবার মতো রক্তাক্ত পিঠ ছিল। সেই পুরনো দিনের মানুষগুলো নিজেদের আত্মত্যাগ দিয়ে আমাদের জন্য এক ইতিহাস গড়ে গেছেন। এই কবিতায় কবিতা শব্দটি শুধু শব্দের জাল নয়, এটা যেন সত্যের প্রতিছবি। তাহলে কবিতাটা কি? সত্যের প্রতিছবি। এটা কিন্তু তোমাদের ক নম্বরে এসে বসে আছে। কবি বুঝিয়ে দিয়েছেন, যারা এই সত্যের ভাষা বুঝতে পারে না, তারা কখনো স্বাধীনতার স্বাদ পাবে না। কবিতায় আমরা মায়ের গল্প শুনি, এই মা যিনি ভালোবাসা দিয়ে আমাদের শিকড় শক্ত করে রাখেন। আমরা শুনি ভাইয়ের গল্প, যে মুক্তির জন্য যুদ্ধ করে গেছেন, ভালোবাসার জন্য যুদ্ধ করেছেন। এই কবিতায় আমাদের শেখায়, স্বাধীনতা আর ভালোবাসা কেবল ব্যক্তিগত কিছু নয়, বরং এগুলো পুরো জাতির জন্য। সেই মাটি, সেই কৃষকের শ্রম, সেই মুক্তিযোদ্ধার সাহস, সবকিছু মিলে আমাদের আসল পরিচয় গড়ে তোলে। কবি আমাদের স্মরণ করিয়ে দেন যে আত্মত্যাগ ছাড়া, সংগ্রাম ছাড়া, ভালোবাসা ছাড়া আমরা আসলে পুরোপুরি মুক্ত হতে পারবো না। শিক্ষার্থীরা, এই কবিতাটির মূল বিষয় তাহলে কি? আমরা আত্মত্যাগ ছাড়া, সংগ্রাম ছাড়া এবং ভালোবাসা ছাড়া মুক্ত হতে পারবো না। আর এই গল্পটি আমাদের বাঙালি জাতির সংগ্রামের গল্প। শিক্ষার্থীরা, আমাকে একটু কমেন্টে জানাও, তুমি এইচএসসি 2026 নাকি 27? দেখা যাক আমাদের ভিডিওগুলো আসলে কারা দেখছে। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার প্রতিটা লাইনের ব্যাখ্যা আমরা এখন করব। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। শিক্ষার্থীরা, এটার ব্যাখ্যাটা একটু দেখে নাও। কবি বলেছেন, তিনি কোনো সাধারণ গল্প নয়, বরং এটি অনেক বড় কিংবদন্তির মতো ইতিহাস বলতে চান। সেটি হলো তার পূর্বপুরুষেরা জীবনের কাহিনী। তার পূর্বপুরুষের হাতে তালুতে পলিমাটির গন্ধ ছিল, কারণ তারা ছিল একজন কৃষক বা মাটিকেই সম্বল করে বেঁচে থাকা মানুষ। বাংলার উর্বর মাটিতে তিনি ফসল ফলাতেন এবং মাটির সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। কিন্তু তার পিঠে রক্তজবার ফুলের মতো লাল ক্ষত ছিল, যা প্রমাণ করে তিনি শোষণ ও অত্যাচার শিকার হয়েছেন। সম্ভবত তাকে পিঠে চাবুক মারা হতো বা পিছন থেকে আক্রমণ করা হতো। এই ক্ষত তাদের দাসত্বের ইতিহাস এবং সংগ্রামের চিহ্ন। অর্থাৎ কবির পূর্বপুরুষ একই সাথে ছিলেন প্রকৃতির সন্তান ও যন্ত্রণার যোদ্ধা। তার জীবনে বাংলার উর্বরতা এবং রক্তাক্ত ইতিহাস দুটোই মিশে আছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপুতের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। অর্থাৎ এখানে তিনি বোঝাতে চেয়েছেন, এই অংশে কবি তার পূর্বপুরুষের কথা বলার বিষয়বস্তু বর্ণনা করেছেন। তিনি পাহাড় পার হওয়ার পর অভিজ্ঞতা শেয়ার করতেন, যা জীবনের বাধা জয়ের প্রতীক। বন ও হিংস্র প্রাণীর কথা তার প্রকৃতির জ্ঞানের পরিচয় দেয়। পতিত জমি চাষের গল্প, শ্রম ও সৃষ্টিশীলতা ইঙ্গিত করে। তিনি কবি ও কবিতার কথা বলতেন, যা শিল্পের প্রতি তার টান দেখায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি বিশ্বাস করতেন প্রতিটি সত্য কথা, নিজের কবিতা আর চাষ করা জমির প্রতিটি শস্যদানও কবিতা, কারণ এগুলো প্রকৃতির সৃষ্টি ও সৌন্দর্যের প্রকাশ। যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এখানে কবি বলেছেন, যে ব্যক্তি কবিতা শুনতে বা বুঝতে জানে না, তার জীবনের নেতিবাচক পরিণতি অপেক্ষা করছে। প্রথমে সে ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ সে জীবনের আসল সুর বা গভীরতা বা সত্যের ধ্বনি না শুনে শুধু বাহ্যিক ঝঞ্ঝা, বিশৃঙ্খলা ও সংঘাতের শব্দ শুনবে। দ্বিতীয়, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, মানে তার দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হবে। সে নতুন সম্ভাবনার স্বপ্ন বা মুক্তির দূর প্রসারী দৃশ্য দেখতে পাবে না।
তৃতীয়ত, সে আজন্ম কৃতদাস থেকে যাবে, অর্থাৎ সে মানসিক ও আত্মিকভাবে চিরকালের জন্য পরাধীন থাকবে, নিজের চিন্তা শক্তি ও সম্ভাবনাকে মুক্ত করতে পারবে না। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। কবি এখানে স্বপ্নের কথা বলেছেন। তা কোনো সাধারণ স্বপ্ন নয়, সত্যের মতো উচ্চারিত বাস্তব ও শক্তিশালী স্বপ্ন। তিনি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার ছবি এঁকেছেন, যা গৃহের তাপ, আশা ও নতুন দৃষ্টির প্রতীক। আগুন যেমন শুদ্ধ করে, তেমনি এই জানালা অন্ধকার আলোর পথ দেখায়। তারপর কবি তার মায়ের কথা বলতেন, যিনি ছিলেন জ্ঞানের আধার। মা বলতেন, প্রবহমানকাল নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে, অর্থাৎ জীবনের গতি এমনই শক্তিশালী যে তিনি অজ্ঞাত অপরগ ব্যক্তিকেও নিজের গতিতে এগিয়ে নিয়ে যান, তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা পতিত হতে দেন না। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে শুয়ে গল্প শুনতে পারে না। কবি এখানে বলছেন যে কবিতা বোঝা বা শোনার সামর্থ্য কেবল সাহিত্যের বিষয় নয়, এটি জীবনের উপভোগ ও সম্পর্ক গড়ার মৌলিক দক্ষতা। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, অর্থাৎ জীবনের প্রবাহের সঙ্গে নিজেকে ভাসিয়ে দিতে প্রাকৃতিক ছন্দ ও গতির সঙ্গে একত্বতা হতে পারে না। যে মাছের সঙ্গে খেলা করতে পারে না, মানে সে প্রকৃতির সৌন্দর্য, সরলতা ও মুক্তির খেলায় অংশ নিতে পারে না, প্রাণী জগতের সঙ্গে সখ্য গড়ে উঠতে পারে না। সে মায়ের কোলে শুয়ে শুয়ে গল্প শুনতে পারে না। এটি সবচেয়ে মর্মস্পর্শী এবং মাতৃস্নেহের নিরাপদ আশ্রয়। কোমলতা ও পরিবারের বন্ধন থেকে বঞ্চিত থাকে, কারণ কবিতা হলো আবেগ, কাহিনী এবং মানবিক উত্তাপ বোঝায়। আমি বিচলিত স্নেহের কথা বলি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলি, আমি আমার ভালোবাসার কথা বলি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। কবি এখানে বিচলিত স্নেহের কথা বলেছেন, মানে আত্মীয়দের জন্য উদ্বেগ, ভালোবাসার তাড়না যা মনকে অস্থির করে। তিনি গর্ভবতী বোনের মৃত্যুর মতো মর্মান্তিক ব্যক্তিগত শোকের কথা বলেছেন, যা অসময়ে চলে যাওয়া অপূর্ণ স্বপ্ন ও জীবন ধ্বংসের প্রতীক। তারপর তিনি ভালোবাসার জটিল দিক ব্যাখ্যা করেন। ভালোবাসা দিলে মা মরে যায়, অর্থাৎ দেশের জন্য, মুক্তির জন্য ভালোবাসা যখন অনেক বড় হয়ে ওঠে, তখন মাতৃভূমি বা আদর্শের জন্য নিজের মাকেও ছেড়ে আসতে হয়, এমনকি তাকে হারাতে হয়। যুদ্ধ আসে, ভালোবেসে ভালোবাসার জন্যই যুদ্ধ করতে হয়, মুক্তির জন্য লড়াইয়ে নামতে হয়। মায়ের ছেলেরা চলে যায়, যুদ্ধে মায়ের সন্তানেরা প্রাণ দেয়, ঘর ছেড়ে দেয়। শেষে কবি বলেছেন, আমি আমার ভাইয়ের কথা বলছি, অর্থাৎ এই যুদ্ধে শহীদ ভাই, হারানো পরিবারের সদস্য, যার যারা ভালোবাসার দায়ে জীবন দিয়েছেন। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। কবি এখানে বুঝিয়েছেন, যে ব্যক্তি কবিতা শুনতে বুঝতে বা শুনতে জানে না, তার মধ্যে গভীর ত্যাগ বা ভালোবাসা বা মহৎ লক্ষ্যের জন্য সংগ্রামের শক্তি নেই। সে সন্তানের জন্য মরতে পারে না, অর্থাৎ সে নিজের চেয়ে বড় কিছুর জন্য, যেমন সন্তান, পরিবার, আদর্শ, জীবন উৎসর্গ করতে পারে না। তার ভালোবাসা এত গভীর নয়। যে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, ভালোবাসা অর্থাৎ দেশের জন্য, স্বাধীনতার জন্য, ন্যায়ের জন্য যদি প্রেরণা হয়, তবে সেই ভালোবাসার ডাকে সাড়া দিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে না। যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, সূর্য এখানে আলোক রশ্মি, আলো শক্তি, আদর্শ, মহৎ শব্দের প্রতীক, অর্থাৎ সে তার হৃদয়ের কোনো উজ্জ্বল লক্ষ্য, নীতি বা আশা স্থায়ীভাবে ধারণ করে রাখতে পারে না বা বিশ্বাস দৃঢ় নয়। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি ছিল কৃতদাস। যে কষ্ট করে শস্যের সম্ভর তাকে সমৃদ্ধ করে। কবি আরও দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে তার পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন, অর্থাৎ তিনি শোষিত, পরাধীন ও নির্যাতিত জীবনযাপন করেছেন, তাদের স্নেহ শোষণের চিহ্ন ধারণ করেছেন। যে ব্যক্তি পরিশ্রম করে জমি চাষ করে, প্রকৃতি তাকে ফসল দিয়ে
পুরস্কার করবে, সমৃদ্ধি দেবে। এটি কেবল কৃষির ব্যাপার নয়, এটি একটি নৈতিক ও সামাজিক নীতি যা মেহনত করে শ্রম দেয় এবং জীবনের সাফল্য বৃদ্ধি আসবে। যে মহোৎস লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কার করবে, যে গভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লোহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। অর্থাৎ যে মাছ লালন পালন করে, মৎস্য চাষ বা রক্ষা করে প্রবাহ নদী তাকে পুরস্কার করবে। অর্থাৎ প্রকৃতির নিয়ম হলো, যারা প্রকৃতির সম্পদ রক্ষা করে যত্ন নেয় প্রকৃতি তাদেরকে সমৃদ্ধ করে দেয়। যে গাভীর অর্থাৎ গরুর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। গাভী এখানে প্রজনন পালন ও সম্পদের প্রতীক। যারা প্রাণীর যত্ন নেয় তাদের মাতৃসুলভ আশীর্বাদ প্রকৃতি বা মহান শক্তি দীর্ঘজীবন কল্যাণ দান করে। যে লোককে আগুনে পোড়ায় ও শক্ত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। অর্থাৎ যে সংগ্রাম করে কঠোর পরিশ্রম করে নিজেকে শানিত করে সে শক্তিশালী ও সস্ত্রী হয়ে উঠবে। ইস্পাতের তলোয়ার এখানে শক্তি, সুরক্ষা ও প্রতিরোধের প্রতীক। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। অর্থাৎ দীর্ঘদেহ পুত্রগণ অর্থাৎ সুস্থ, শক্তিশালী, সক্ষম নতুন প্রজন্ম তরুণদের উদ্দেশ্য করে বলেছেন, আমি তোমাদের বলছি যেন এটি একটিকে জরুরি ও গুরুত্বপূর্ণ বার্তা, এটি নৈতিক উইল। এরপর তিনি তার পুরো কবিতায় মূল সুরগুলো সংক্ষিপ্তভাবে পুনরাবৃত্ত করেন। তিনি তার মায়ের কথা বলেছেন, যা মাতৃ স্নেহ, শিকড় ও নিরাপত্তার প্রতীক। তার বোনের অকাল মৃত্যুর কথা বলেছেন, যা পারিবারিক শোক, ক্ষতি ও যন্ত্রণার স্মৃতি। তার ভাইয়ের যুদ্ধের কথা বলেছেন, যা সংগ্রামের, ত্যাগ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিল। এবং সর্বশেষ তিনি তার ভালোবাসার কথা বলেছেন, যা ব্যক্তিগত সম্পর্ক, দেশপ্রেম ও গভীর মানবিক বন্ধনের সারাংশ। এই পুনরাবৃত্তির মাধ্যমে কবি যেন নতুন প্রজন্মকে বলতে চান, শোনো, আমাদের এই গল্পগুলো শুধু অতীত নয়, এগুলো তোমাদেরই উত্তরাধিকার। আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থানের কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে কবি ও কবিতাকে আলাদা করে নয়, বরং একই সত্তার দুইটা দিক হিসাবে উপস্থাপন করেছেন। তারপর তিনি কবিতার 4টি গতিশীল ও শক্তিশালী সংজ্ঞা দেন। কবিতা হলো সেই শক্তি যা সুন্দরকে কেবল কোমলতা নয়, সংগ্রামী ও সশস্ত্র রূপে জাগ্রত করে। এটি অনিবার্য, কারণ সত্যিকারের সুন্দর ও ন্যায়ের জয়ধ্বনি প্রতিরোধ করা যায় না। এখানে কবিতা হলো পরিপূর্ণ, সাহসী ও নিঃস্বার্থ ভালোবাসার মধুর সঙ্গীত। এটি কেবল আবেগ নয়, এক ধরনের নৈতিক সুর। যে শব্দ স্বাধীন চিন্তা ও সত্যের ধ্বনিবাহী, মুখ থেকে মুক্তভাবে বের হয়ে, সেটি কবিতা। রক্তজবা যেন গভীর লাল ও উজ্জ্বল, তেমনি কবিতা হলো ত্যাগ ও সংগ্রাম ও প্রতিরোধের জ্বলন্ত ভাষ্য। পূর্বপুরুষ যেভাবে জীবনকে কবিতা বানিয়েছিল, তেমনভাবে স্বাধীনতার জন্য লড়েছিল। আমরা কি সেই গভীরতা, সাহস ও সততা ধারণ করতে পারব? এই প্রশ্নে পাঠক চিন্তার ও আত্মবিশ্লেষণে ডুবিয়ে দেয়, কবিতাকে একটি চিরন্তন উচ্চারণে পরিণত করে। শিক্ষার্থীরা, এমন আরও ভিডিও পেতে আমাদের এডুকেশন কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের ভিডিওটি যদি পেজে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং তোমার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।